দেখ তিনু, দেখ কাঁটা ঝোপটা কেমন আপনা হতেই দুলছে, অথচ চারপাশে কোথাও হাওয়াও চলছে না। এমন অদ্ভুত কাণ্ড আমি আজ অবধি কখনো দেখিনি। এদিককার বাতাসও কেমন যেন থম মেরে গেছে। তিনু, এই তিনু! দেখলাম আমার বন্ধু তিনকড়ি ওরফে তিনু যেন আর নিজের মধ্যেই নেই। অদৃশ্য কোনো শক্তির নির্দেশে কাঁটা ঝোপ পেরিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে বড়ুইমতির ঝিলের দিকে। তারপর কিছুক্ষণের অপেক্ষা। দেখতে দেখতে চোখের সামনে তার দেহখানা মিলিয়ে গেল ঝিলের কালো জলে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখলাম, কিন্তু কিন্তু কিচ্ছু করতে পারলাম না। কেন পারলাম না? নিজের উপর ভারী রাগ হলো। আমার সব চাইতে প্রাণের বন্ধু তিনকড়ি আমার চোখের সামনে ঝিলের জলে মিলিয়ে গেল, আর আমি শুধু দেখলাম। সেই তবে থেকে একটা অপরাধ বোধ আমাকে তাড়া করে বেড়াচ্ছে রে মা। বাবা মশাই, আপনি অমন উতলা হবেন না। হারান কবরেজ বলেছেন আপনার নারী দুর্বল। দিল 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 জামাখানার একেবারে দফারফা করে দিল। এ বাবা, কাদার জলে একেবারে পুরো মাখামাখি হয়ে গেলেছে ভায়া। ইদানিং এই মোটর গাড়ির দৌড়ত্ব একেবারে বেড়েই চলেছে। উফ, অসহ্য। কোন রকমে সেই কর্দমাক্ত অবস্থায় তারানাথের বাড়ির দরজায় এসে টোকা দিতেই আজ স্বয়ং তারানাথ তান্ত্রিক এসে পাল্লা দুটো ফাঁক করে দাঁড়ালেন। আরে বিভূতি, তোমার সর্বাঙ্গ এমন কাদায় মাখামাখি হলো কিভাবে? আর বলবেন না ঠাকুর মশাই, রাস্তায় এই যন্ত্রচালিত চারপে বস্তুটি যবে থেকে আমদানি হয়েছে তবে থেকে বস্তুত চলার দায় হয়ে উঠেছে। বুঝেছি বুঝেছি, তুমি বরং এখন ভিতরে গিয়ে হাত মুখ ধুয়ে আমার একখানা পরিষ্কার বস্ত্র পরিধান করো। ভিতরে ঢুকে হাত মুখ ধুয়ে পরিষ্কার পোশাক পরে তক্তপোষের পাশে মোড়াতে বসলাম। দেখলাম ততক্ষণে এ ঘরে দুজন আগন্তুকের আবির্ভাব ঘটেছে। তাদের মধ্যে একজন নারী, যার বয়স কিছুটা কম, এই 30-এর দোরগোড়ায়। সে তার বাঁ হাতটি তারানাথের সামনে মেলে ধরেছে, আর তারানাথও বেশ মনোযোগ সহকারে সেটা পরীক্ষা করছে। তারা চলে যেতেই কিশোরী বলল, ঠাকুরমশাই, চারিকে দেখছি না যে, সে কি বাড়িতে নেই নাকি? না, চারি কিছু কাজে বাইরে গেছে। এরপর বেশ কিছুক্ষণ সকলেই চুপ। তারানাথ একখানা পুরনো পুঁথি হাতে নিয়ে গভীর মনোযোগ সহকারে পাতা উল্টে চলেছে। কিন্তু কিশোরীর কিছুটা অস্থির ভাব দেখেই বুঝলাম সে মনে মনে অধৈর্য হয়ে পড়ছে। মানে ঠাকুরমশাই, বলছিলাম কি, বুঝেছি, আমার অতীত জীবনের ঘটনা শোনার জন্য মন ব্যাকুল হয়ে উঠেছে, তাই তো? বিভূতি, যদি কিছু মনে না করো, পাশের ঘর থেকে আমার তামাকখানা এনে দাও দেখি, মাথাটা একটু হালকা করি। তামাক হাতে পেতেই তারানাথ গোল গোল করে বেশ খানিকটা ধোঁয়া ছেড়ে বলতে শুরু করলো, আজ তোমাদের যে ঘটনার কথা বলবো তখন সাধনার জগতে সদ্য আমার দীক্ষা হয়েছে। ভবঘুরে জীবনে তখনও পা রাখিনি। শৈশব থেকে কৈশোরে আমার একমাত্র ভালো বন্ধু ছিল আমাদের গ্রামের তিনকড়ি। একদিন বিকেলে গ্রামের বড়ুইমতির ঝিলের ধারে বসে আনমনে পাথর ছুঁড়ছিলাম। প্রথমটায় লক্ষ্য করিনি, পরে খেয়াল হতেই দেখলাম প্রতিটা পাথর অদ্ভুতভাবে চেহারা পরিবর্তন করে চকচকে রঙিন পাথরে পরিণত হয়ে জলে ভেসে আছে। প্রথম দর্শনে পুরোটাই নিজের চোখের ভুল ভাবলেও পরক্ষণেই তা ভেঙে গেল। সত্যি আমার ছোড়া প্রতিটা পাথর এক একটি চকচকে পাথরে বদলে যাচ্ছে। ভালোভাবে ঝিলের জলে চোখ রেখে দেখলাম শুধু তাই নয়, পাথরগুলো জলে ফেলার সাথে সাথেই জলে কিছুটা অস্থিরতা তৈরি হয়ে সেটি ডুবে যাচ্ছে ঠিকই, কিন্তু মুহূর্তে তাদের প্রত্যেকটি আবার ভেসে উঠছে।
অবাক দৃষ্টিতে এক মনে চেয়ে রইলাম। হ্যাঁ, তারানাথ, ও তুই? ভয় পেলি নাকি? এখানে বসে কি করছিস? তিনুকে সবটা খুলে বললাম। সবটা শুনে সে সিঁড়ি ধরে ঝিলের জলের একেবারে কাছে গিয়ে দাঁড়ালো। ওদিকে সেদিনের মতো সূর্যিদেব পাটে বসেছেন। তিনু, এই অন্ধকারে ভর সন্ধেবেলায় জলে নামিস না যেন। আমার হাজার বারণ সত্ত্বেও সে এক পা করে জলে নেমে যেই না সেই পাথরে হাত দিতে গেল, অমনি এক অদ্ভুত ব্যাপার ঘটল। যেই না তিনু পাথরে হাত দিতে গেল, অমনি সেগুলো হাত ফসকে দূরে সরে গেল। আবছা আলোতেও আমি পাড়ে বসে সেই দৃশ্য স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। এক অদ্ভুত দ্যুতি যেন ঠিকরে বেরোচ্ছিল সেই পাথরগুলো থেকে। এভাবেই দেখতে দেখতে এক সময় তিনকড়ি জলের বেশ খানিক গভীরে গিয়ে হঠাৎ চিৎকার করে উঠল। দেখলাম ঝিলের জলে এক তীব্র জলোচ্ছ্বাস তিনকড়ির দেহটাকে উপরে তুলে আছড়ে ফেললো আমার সামনে। যন্ত্রণায় সে চিৎকার করে উঠল। কোনো রকমে তাকে বাড়িতে পৌঁছে সেদিনের মতো আমি নিজের বাড়িতে ফিরে এলাম। রাতে ভালো ঘুম হলো না। বারবার বিকেলের সেই দৃশ্য চোখের সামনে ভেসে উঠতে থাকলো। পরদিন খোঁজ নিয়ে জানলাম তিনকড়ির শরীর বেজায় খারাপ। গত রাত থেকে তার ধুম জ্বর, সাথে রক্ত বমি শুরু হয়েছে। দুপুর নাগাদ বাড়ি ফিরতেই বাবা আমাকে বৈঠকখানায় ডাকলেন। তারা, এসেছিস? আয়, তোর সাথে একজনের আলাপ করিয়ে দিচ্ছি। দেখলাম একজন সাধিকা বাবার সাথে বসে কথা বলছেন। তার চেহারা দেখলে প্রথম দর্শনেই কেমন যেন ভয়ের উদ্রেক হয়। রুক্ষ মূর্তি, মাথার জটা কোমর ছুঁয়েছে, জবা ফুলের মতো লাল চোখে অবিন্যস্ত কাজলের প্রলেপ, পরনে লাল শাড়ি। আরে তারা, প্রণাম কর। উনি সাধিকা বুন্ডানি, মা, আমার ছেলে তারানাথ। আমি সাধিকার পা ছুঁতেই তিনি চকিতে খানিক সোজা হয়ে বসলেন, যেন তার শরীরে বিদ্যুৎ স্পর্শ করেছে। দেখে তেমন ভক্তি হলো না। সাধিকা বাবাকে বললেন, তোর ছেলেকে গার্হস্থ জীবনে বেঁধে রাখিস না। ওর মধ্যে সাধনার বিশেষ এক যুগ আছে। সাধিকা চলে গেলেন। বিকেলে ঘুরতে ঘুরতে একবার ঝিলের ধারে গেলাম। সামনে কিছুটা গেলেই গ্রামের শ্মশান। অন্যমনস্কভাবে হাঁটছিলাম, হঠাৎ শ্মশান যাত্রীদের বিশ্রামের জন্য তৈরি চালাঘরটার পিছনে ধোঁয়া চোখে পড়ল। কৌতূহলবশত এগিয়ে গেলাম। দেখলাম খড় কুটো জেলে আগুন ধরিয়ে দুপাশে দুটো ছোট লাঠির ডগায় মাটির হাঁড়িতে কিছু একটা রান্নার জন্য চাপানো হয়েছে। এদিক ওদিক তাকিয়ে কাউকেই তেমন নজরে এলো না। তুই এখানে কি করছিস? দেখলাম আমাদের বাড়িতে দেখা সেই সাধিকা হাতে একখানা মরা কালো বেড়াল নিয়ে দাঁড়িয়ে আছে। এরপর ধীরে ধীরে সে আগুনের সামনে গিয়ে বসে লাঠির ডগা থেকে হাঁড়িটা নামিয়ে মরা বেড়ালটিকে একটি বড় পাত্রে পুড়ে পুনরায় সেই লাঠির ডগায় বেঁধে দিলেন। এতক্ষণ সবটা দেখার পর আমি প্রশ্ন করলাম, আপনি এসব কি করছেন, আর কেনই বা করছেন? কেন? তোর তো দীক্ষা হয়ে গেছে, তুই বুঝতে পারছিস না আমি কি করছি? অবশ্য এসব তোর বোঝার কথাও নয়। এসব উচ্চ মার্গের সাধনা। এই হাঁড়িতে 3 কাঠি চালের ভাত আছে, আর এই বেড়ালের পোড়া মাংস, সাথে কালো তেল দিয়ে নাড়ু আমি আজ ডাকিনীদের উদ্দেশ্যে নিবেদন করব।
সেই সাধিকাকে মন থেকে আমি তেমন পছন্দ করতাম না, কিন্তু তার এই তন্ত্রের প্রক্রিয়া দেখার ভারী লোভ হলো। জিজ্ঞাসা করলাম, আমি কি এখানে কিছুক্ষণ থাকতে পারি? তা পারিস, তবে খবরদার তন্ত্রের কাজে বিরক্ত করবি না, আর প্রক্রিয়া চলাকালীন মুখে কোনো কথা বলবি না। ঘাড় নাড়িয়ে সম্মতি প্রদান করলাম। শ্মশানের এক কোণে একটা নিম গাছের তলায় গিয়ে বসলাম। কিছুক্ষণ পর রান্না শেষ করে সাধিকা কিছু দূর অন্তর 4 কোণায় 4টি নরকঙ্কালের খুলি রেখে তাতে কর্পূর দিয়ে আগুন জ্বালিয়ে দিলেন। এরপর ভাত, পোড়া মাংস আর তিলের নাড়ু 4টি কলা পাতায় বেড়ে 4 কোণায় রেখে দিলেন। এরপর শ্মশানের পাশের নদী থেকে স্নান করে সিক্ত বস্ত্রে প্রবেশ করলেন মাটির নিচে। শুধুমাত্র ওনার মাথা আর 2টি হাত রইল মাটির উপর। হাত জোর করে তিনি অনর্গল মন্ত্র জপে চললেন। লিং ফট, হিং লিং ফট। তবে সে মন্ত্র আমার অজানা। বেশ কিছু সময়ের পর শ্মশানের সমস্ত গাছগুলো অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করলো। গোটা পরিবেশকে এক লহমায় অশান্ত করে এক সময় অন্ধকারের বুক চিরে ডাকিনীর দল এসে হাজির হলো। কি বিকট সে চেহারা! তাদের পায়ের চাপে থরথর করে মাটি কাঁপতে শুরু করেছে। কলা পাতায় সাজানো সেই খাবার তারা মহানন্দে খেতে শুরু করলো। এরপর প্রত্যেকে সাধিকার কানে বিড়বিড় করে কিছু বলে কর্পূরের মতো মিলিয়ে গেল। এতক্ষণ আমি প্রায় নিস্তেজ হয়ে সমস্ত ঘটনা দেখছিলাম। তারা চলে যেতেই সাধিকা উঠে দাঁড়ালেন, আমাকে হাত নেড়ে কাছে ডেকে বললেন, তন্ত্র শিখবি? কিন্তু আপনি যে প্রক্রিয়া করলেন তা তো নিম্নমার্গের। এ ছেলে বলে কি? কি বুঝিস তুই সাধনার? শুধু দীক্ষা নিলে আর কয়েকটা মন্ত্র আওড়ালেই সাধনা হয় না, বুঝলি? যদি আমার কথা শুনিস, সাধনার সাথে সাথে অলৌকিক শক্তির অধিকারী হবি। তবে তোকে একটা কাজ করতে হবে। কি কাজ? কম বয়সী এমন একটি যুবককে আমার চাই, যার জন্মতিথি 4 বছরে একবারই আসে এবং যার বাঁ কানের পেছনে একখানা জরুল আছে। কথাটা শোনা মাত্রই আমার বুকটা ছ্যাঁত করে উঠল। কাল বিকেলে তুই বারুইমতির জলার ধারে গিয়েছিলিস, সেখানে তোর সাথে আরো একজন ছিল, তাকেই আমার চাই। ওর মধ্যে এই সকল গুণাবলী বর্তমান। আপনি কিভাবে জানলেন কাল বিকেলের কথা? কাল তোদের সাথে যা ঘটেছে তা আমারই পূর্ব পরিকল্পিত। তিনকড়ি আমার খুব ভালো বন্ধু, আমি কিছুতেই তার ক্ষতি হতে দেব না। কি করবেন আপনি ওর সাথে? বন্ধু? তুই তো সাধনা করতে চাস, আর সাধনার পথে গার্হস্থ জীবনের মায়ার টানের কোনো জায়গা নেই। এই ছেলেটির দেহে আমি ডাকিনী শক্তির প্রবেশ ঘটাবো, আর তারপর কি? তোর অত কথা জেনে কাজ নেই। তুই তোর ওই বন্ধুটিকে কাল রাতে এখানে নিয়ে আসবি। বুঝলাম, আমি প্রথমটায় যা ভেবেছিলাম ঠিক তাই। এই সাধিকার উদ্দেশ্য সৎ নয়। বাক্য ব্যয় না করে বাড়ি ফিরে এলাম। এই তারা ওঠ, ওরে আর কত ঘুমাবি, ওঠ। পরদিন সকালে ঘুম ভাঙল তিনকড়ির ডাকে। হকচকিয়ে উঠে বসলাম। খানিক চোখ কচলে তাকিয়ে দেখলাম সত্যি আমার সামনে তিনকড়ি দাঁড়িয়ে।
যে ছেলের কাল অবধি ধুম জ্বর ছিল সে আজ এমন তরতাজা মেজাজে, এও কি সম্ভব? তিনু, তোর শরীর এখন কেমন আছে? ভালোই আছি জানিস তারা। হঠাৎ আজ সকালে শরীরটা পুরো ঠিক হয়ে গেল। আজ বিকালে তৈরি থাকিস, আমরা ঝিলের ধারে যাব। মুখ থেকে শব্দ বেরোলো না, কেবল ঘাড় নাড়লাম। বিকেল হতেই আমি আর তিনকড়ি এসে পৌঁছলাম বড়ুইমতির ঝিলে। টের পেলাম চারপাশটা কেমন যেন থম মেরে আছে, এধারের বাতাস যেন স্থির হয়ে গেছে। কিন্তু এসবের মধ্যেও সবচেয়ে আশ্চর্যের, ঝিলের ধারের ঝোপগুলো নড়ছে, ঠিক যেমন হাওয়া বইলে হয়। দেখ তিনু, দেখ কাঁটা ঝোপটা কেমন আপনা হতেই দুলছে, অথচ চারপাশে কোথাও হাওয়াও চলছে না। এমন অদ্ভুত কাণ্ড আমি আজ অবধি কখনো দেখিনি। এদিককার বাতাসও কেমন যেন থম মেরে গেছে। তিনু, এই তিনু! দেখলাম তিনকড়ি কাঁটা ঝোপ পেরিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে ঝিলের জলের দিকে, আর জলে ভেসে আছে কালকের দেখা অসংখ্য চকচকে পাথর। তাদের উজ্জ্বলতায় গোটা ঝিলটা এক অদ্ভুত আলোয় ভরে আছে। আমি পিছন থেকে চিৎকার করে ডেকেই চলেছি, তিনু, তিনু দাঁড়া, কোথায় যাচ্ছিস? কিন্তু না, নিশিতে পাওয়ার মতো সে এক পা করে এগিয়ে চলেছে জলের দিকে। আমি এগোতে যাব, ঠিক তখনই কাঁটা ঝোপগুলো এঁকে বেঁকে আমার দেহটাকে চাপটে ধরলো, আর তারপর ধীরে ধীরে ঝিলের জল থেকে একে একে ডাকিনীরা উঠে এসে তিনুর দুহাত শক্ত করে ধরে উল্লাস করতে করতে জলের দিকে টেনে নিয়ে চলে গেল। তিনকড়িকে দেখে মনে হলো তাকে বোবায় ধরেছে, সে যেন আর নিজের মধ্যেই নেই। দেখতে দেখতে চোখের সামনে তারা তিনকড়িকে নিয়ে ঝিলের কালো জলে মিলিয়ে গেল। আর তারপর কয়েক মুহূর্তের মধ্যেই আমার সর্বাঙ্গের বাঁধন আলগা হতে শুরু করলো। কি করব ভাবছি, হঠাৎ ঝিলের জলে প্রবল আলোড়ন শুরু হলো। তার মধ্যে থেকে দেখলাম জল থেকে উঠে আসছেন সাথিকা মুন্ডানি, আর তার সহচরী ডাকিনীরা তাকে কাঁধে করে নিয়ে আসছে। আমার বন্ধু তিনকড়ি কোথায় বলুন, কি করেছেন আপনি ওর সাথে? তোর বন্ধু? আমি আবার কি করব তার সাথে? ওই তো সে। দেখলাম সত্যি সত্যি তিনকড়ি জল থেকে উঠে আসছে। ভাবলাম এও কি সম্ভব? একটু আগেই আমার চোখের সামনে তিনকড়িকে আমি জলে ডুবতে দেখেছি। কিন্তু না, এতক্ষণে খেয়াল করলাম তিনকড়ি আর আগের মতো নেই। তার সারা শরীর থেকে হরেক রঙের আলো ঠিকরে বেরোচ্ছে। আমাকে তো সে চিনতেই পারলো না। তিনু, এই তিনু, চল 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 চল, বাড়ি ফিরে যাই, এখানে আর এক মুহূর্তও নয়। তিনকড়ি আমার দিকে কেবল একবার ফিরে তাকালো, তারপর সেই সাথিকাকে অনুসরণ করে চলতে শুরু করলো। আমি আর থাকতে না পেরে তাদের পিছু নিলাম। শ্মশানে এসে তারা থামলো। সাধিকা তিনকড়ির মাথায় হাত দিয়ে কি যেন মন্ত্র বিড়বিড় করতে শুরু করলেন। হুম লিং লিং ফট, হুম লিং লিং ফট, হুম লিং লিং ফট, হুম লিং লিং ফট। মিনিট খানেকের মধ্যেই তিনকড়ির শরীরখানা ঝরে পড়া পাতার মতন মাটিতে লুটিয়ে পড়ল। সন্তরা, ডাকিনীর দল, এই ছেলেটি খুব ভয়া। এর শরীর এখন সম্পূর্ণ আমার বশে। আমার মৃত্যু ব্যতীত এর মুক্তি অসম্ভব। তোরা একে মাটিতে গর্ত করে কাঁধ অবধি মাটি চাপা দিয়ে পুঁতে রাখ। পরশু পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ, মধ্যরাতে চাঁদের আলো ঢাকা পড়বে। ঠিক ঠিক সেই মুহূর্তে রাহু আর কেতুকে একসাথে প্রবেশ করাতে হবে এই ছেলেটির শরীরে, নচেত ঘোর বিপদ হবে। তুই তো সাধিকা নস, তবে সকলের কাছে এত ভরম কিসের?
হ্যাঁ হ্যাঁ, আমি মণিকাঞ্চনা, আমি ফিরে এসেছি, কিন্তু অন্য রূপে। আজ বহু বছরের ডামরতন্ত্রের সাধনার ফলে এই নতুন রূপ পেয়েছি আমি আমার অভীষ্ট পূরণ করতে। যা 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 তোরা, এখন আমি সাধনায় বসবো, আমি আমার কালের সাধনায় বসবো। আড়ালে থেকে সবটাই শুনতে পেলাম, কিন্তু কিছুই তেমন বুঝলাম না। মণিকাঞ্চনাকে পরদিন সকালে কথায় কথায় বাবাকে বললাম, আচ্ছা বাবা মশাই, আপনি মণিকাঞ্চনা নামে কাউকে চেনেন? এই নাম তুমি কোথা থেকে শুনলে? না, মানে কোথায় শুনেছি ঠিক মনে নেই। আপনি কি এই নামে কাউকে চেনেন? তাহলে বলুন না। সে বহু বছর আগের কথা। তখন আমার বয়স কত, 18 বা 19 হবে। এই গ্রামে এলো এক বেদিনী। সাপেদের বশ করার অদ্ভুত এক ক্ষমতা ছিল তার মধ্যে। গ্রামের কাউকে সাপে কাটলেই সে সাপের বিষ নিজের শরীরে নিয়ে দিব্যি হজম করে নিত। বংশ পরম্পরায় আমাদের কুলদেবতা হলেন মহাপদ্ম নাগ। শুনেছি কোনো এক নাগ পঞ্চমীর দিনে স্বয়ং মহাপদ্ম নাগ মাথায় মণি নিয়ে আবির্ভূত হতেন। তবে এসবই শোনা কথা। সেই সময় হঠাৎ একদিন আমাকে বিষধর এক সাপে ছোবল মারে। কয়েক মুহূর্তের মধ্যেই আমার দেহ নীল হতে শুরু করে। আমার বাবা, মানে তোমার দাদামশাই, তখন কোনো উপায় না পেয়ে বেদিনী মণিকাঞ্চনাকে খবর দেয়। সে নানা কৌশলে আমার দেহ থেকে বিষ নিজের শরীরে ধারণ করে আমার প্রাণ রক্ষা করে। কৃতজ্ঞতা স্বরূপ বাবা তাকে কিছু দিতে চাইলে সে আমাকে বিয়ে করার প্রস্তাব দিয়ে বসে, কিন্তু তার এই প্রস্তাব বাবা মেনে নেননি। সে বেদেনীও ছিল নাছোড়বান্দা। প্রথমে কাকুতি মিনতিতে ফল না হওয়ায় পরে সে বাবাকে ভয় দেখাতে শুরু করে। এক সময় বাবা তাকে গ্রাম থেকে নির্বাসিত করেন। তবে সে বলে যায়, মুই ফিরে আসব, তোদের জম হয়ে মুই আবার আসব। পরে জেনেছিলাম সেই বেদিনী আসলে তন্ত্র সাধনা করত। বেদিনী হওয়ার সুবাদে সে নিজের ক্ষমতার অপব্যবহার করে সাপেদের অনিষ্ট সাধনে রত ছিল। তার মূল উদ্দেশ্য ছিল আমাদের পারিবারিক কুলদেবতা মহাপদ্ম নাগের মহামূল্যবান নাগমণি ছিনিয়ে নেওয়া। নাগেদের মধ্যে সেরা 8 নাগ বাসুকি, তক্ষক, কুলিকা, কর্কটা, পদ্ম, মহাপদ্ম এবং শঙ্খপলা, এই নাগের মণি একত্রিত করতে পারলেই সে এক অপরাজয় শক্তির অধিকারিণী হতো। তারপর তারপর কি হলো? মাস 6 পর বারুইমতির ঝিলে হঠাৎ একদিন সকালে গায়ে কিছু লোক একটা মৃতদেহ দেখতে পায়। সেই দেহ কি দাহ করা হয়েছিল? ওটাই তো সব থেকে আশ্চর্যের। তার দেহ দাহ করা যায়নি। শ্মশানে চিতায় তোলার সাথে সাথেই জ্বলন্ত চিতার আগুন বারবার নিভে যেতে থাকে। এখন যাত্রীদের বিশ্রামের জন্য যে চালাঘরটি শ্মশানে, সেইখানেই তার দেহ মাটিতে পুঁতে দেওয়া হয়। দিন 2 পরে দেখা যায় যে ঠিক যেই স্থানে বেদিনীর দেহ পোতা হয়েছিল সেইখানেই মাটি অবিন্যস্তভাবে ছড়ানো, আর দেহ উধাও। বদলে পড়ে আছে একখানা সাপ রাখার ঝুড়ি। ব্যাস, তারপর থেকে মণিকাঞ্চনার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। মনে মনে ঠিক করলাম যে করেই হোক এই সাধিকার বিনাশের পথ আমাকে খুঁজে বার করতেই হবে। রাতে আবারও গেলাম শ্মশানে। ঠিক একই স্থানে বসে সাধিকা সাধনায় রত। 3 কড়ির নিস্তেজ দেহটা আধা আধি ভাবে মাটিতে পোতা, আর চারপাশে সূক্ষ্ম জাল দিয়ে ঘেরা। খুব সন্তর্পণে এগিয়ে গেলাম, যদি সাধিকার চোখের অগোচরে তিনুকে উদ্ধার করে ফিরিয়ে নিয়ে যেতে পারি। কিন্তু যেই না জালে হাত দিয়েছি, অমনি পেছন থেকে সাধিকা বীভৎস গর্জন করে উঠলেন। পাষণ্ড, এত বড় সাহস তোর! মুন্ডানির সাধনা বন্ধ করতে এসেছিস? দেখ তবে। বলেই তিনি হাত নেড়ে আমাকে প্রথমটায় বনবন করে খানিক শূন্যে তুলে ঘুরিয়ে একটা নিম গাছের সব থেকে উপরের ডালটায় ঝুলিয়ে রাখলেন।
সাথে গাছের চারপাশে গণ্ডি কেটে তাতে আগুন জ্বালিয়ে দিলেন। আগুনের তাপে সর্বাঙ্গে জ্বালা অনুভব করতে শুরু করলাম। ভালোই হয়েছে তুই নিজেই চলে এসেছিস। তোর পরিবারের জন্যই আজ আমার এই দশা। তোদের দুটোকেই শেষ করব কাল। কতক্ষণ সেভাবে ঝুলেছিলাম জানি না, হঠাৎ হাতে পায়ে একটা টান অনুভব করলাম। অবাক কাণ্ড, যেই নিম গাছে আমি ঝুলে আছি সেটির কয়েকটি সরু ডাল আমার হাতে আর পায়ে জড়িয়ে টানছে। তারপর কানের কাছে খুব ক্ষীণ একটা গলার শব্দে প্রথমটায় চমকে উঠলাম। কে 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 তুমি? আমি দেখতে পাচ্ছি না কেন? তারা, তুই আমাকে দেখতে পাবি না, কিন্তু আমি হলাম এই নিম গাছের আত্মা। বহু বছর ধরে এই এক স্থানে দাঁড়িয়ে আছি। যেদিন গ্রামের সকলে বেদিনীর দেহ এই শ্মশানে কবর দিতে এসেছিল, সেদিনও ছিলাম। আমি চোখের সামনে অনেক কিছু ঘটতে দেখেছি যা আর কেউ জানে না। তুমি কি দেখেছো? কি জানো? বলো আমাকে। সেদিন বেদিনীর দেহ কবর দিয়ে সকলে ফিরে গেল। মাঝরাতে উঠল তুমুল ঝড়। বুঝেছিলাম সেই ঝড় কোনো সাধারণ ঝড় নয়। সেই সময় সেখানে উপস্থিত হলো বিশাল আকার কালিকা নাগ। মাথায় জল করছে নাগমণি, আর সেই আলোতেই চারপাশ প্রায় ঝলসে যাচ্ছে। কাঞ্চনা, কাঞ্চনা, উঠে আয়, তোর কাজ এখনো বাকি আছে। বলেই কালিকা নাগ তার মুখ থেকে তীব্র বাতাস ছাড়তে শুরু করলো। এক সময় বেদিনীর কবর থেকে একটা নীল ধোঁয়া পাক খেতে খেতে সামনে এসে দাঁড়ালো। ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম। নাগমণির আলো স্পর্শে দেখতে দেখতে বেদিনীর অবয়ব তৈরি হলো, তবে তা পূর্বের মতো নয়, সম্পূর্ণ আলাদা। নাগবংশের বাকি 7 নাগের মাথার মণি আমার চাই, আর সেই কারণেই আমি তোকে আবার এক নতুন রূপ প্রদান করলাম। তাই হবে গুরুদেব। আপনার শিষ্যা এবার আর আপনাকে নিরাশ করবে না। বেশ, তোর মৃত্যু রহস্য আমি ওই নিম গাছের ভেতরে লুকিয়ে রাখলাম। যা, আমি আর তুই ছাড়া আর কেউ জানবে না। তাই পারত পক্ষে তুই অমর। তুমি এক কাজ করো, আমার ভিতর থেকে সেই পুঁথিখানা বার করে নাও। তাহলে তো তুমি মারা যাবে। না, এমন কাজ আমি করতে পারবো না। আমি মরলেও ক্ষতি নেই, গোটা জগৎ তো বাঁচবে। এই নাও, দেরি করো না, সাধিকা এখন গভীর ধ্যানে মগ্ন। গাছের বাঁধন মুক্ত হতেই আমি ডান হাত দিয়ে গাছের গুড়ি স্পর্শ করে কাল ভৈরবকে স্মরণ করতে থাকলাম। এক সময় গাছের গুড়ি 2 ফাঁক হতেই একখানা পুঁথি চোখে পড়ল। তাতে অস্পষ্ট একটা ধাঁধা। ঢাকবে যখন চাঁদের আলো, অসুর নিধন হবে তখন। এ আবার কেমন ধাঁধা? কিছুই বুঝতে পারলাম না। সেদিন রাতে ঘুম হলো না, শুধুই ধাঁধার কথা চিন্তা করে চলেছি। হঠাৎ মাথায় এলো আমাদের বাড়ির ঠাকুর ঘরে যেখানে নাগ দেবতার মূর্তি আছে, সেখানে অদ্ভুত গোলাকার একখানা চিহ্ন আমি ছেলেবেলা থেকে দেখেছি। দৌড়ে গেলাম সেখানে। গোটা বাড়ি তখন নিশ্চুপ। খুব সাবধানে নাগ দেবতার মূর্তি সরাতেই সেই চিহ্ন দেখতে পেলাম। আর ওটা কি? মূর্তি সরাতেই তার নিচ থেকে বেরিয়ে এলো চকচকে একটা পাথর। আপনা হতেই মুখ থেকে বেরিয়ে এলো একটা শব্দ, নাগমণি। যথাস্থানে সেটি রেখে আমি ঘরে ফিরে এলাম। বাকি কাজ কাল রাতে শুরু হবে।
পরদিন রাতে আবারও শ্মশানের সেই স্থানে পৌঁছে দেখলাম বিশাল আয়োজন সেখানে। আমাকে দেখেই সাধিকা চিৎকার করে বললেন, এত বড় সাহস তোর! কাল পালিয়ে গেছিলি, আজ আর পালাতে পারবি না। আকাশে তাকিয়ে দেখলাম চাঁদের আলোয় চারপাশ জলজল করছে, আর কয়েক মুহূর্তের অপেক্ষা। তিনকড়ি ঠিক সেই একইভাবে পড়ে আছে। ডাকিনীর দল তাকে ঘিরে নৃত্য করছে, আর সাধিকা আগুনের বলয়ের মধ্যিখানে বসে এক মনে মন্ত্র পড়ে চলেছেন। আমি মনে মনে প্রমাদ গুনলাম। চারপাশের চাঁদের আলো ঢাকা পড়ে এখন শুধুই অন্ধকার। এই সেই শুভক্ষণ। আমি জামার পকেট থেকে কাপড়ে মোড়ানো সেই নাগমণি বার করে আনলাম। সেটির দিকে চোখ পড়তেই সাধিকা আমার দিকে তেড়ে এলেন, কিন্তু হায়, কিছু দূরে এগোতেই তিনি একখানা বড় গর্তে গিয়ে পড়লেন। যদিও উপর দিয়ে লতা পাতায় ঢাকা সেই গর্ত সকালে আমি খুঁড়ে রেখেছিলাম। এইবার আস্তে আস্তে গ্রহণ কেটে চাঁদের আলো স্পষ্ট হতে শুরু করলো। আমিও ঠিক সেই মুহূর্তে নাগমণি বার করে চাঁদের আলোর দিকে তাক করতেই অদ্ভুত এক সবুজ আলো এসে পড়ল সাধিকার গায়ে। সাথে সাথেই যন্ত্রণায় আর্তনাদ করে উঠলেন তিনি। আশপাশ থেকে অকল্পনীয় একটা ধুলোর ঝড় এসে গর্তের মুখে জমা হতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে পিছন থেকে সজোরে একটা ঝাপটা অনুভব করলাম। সুবিশাল কালিকা নাগ আমার হাতের মণি ছিনিয়ে নিতে তখন মরিয়া হয়ে উঠেছে। হে মহাপদ্মনাগ, আমাকে রক্ষা করুন প্রভু, আপনার শিরোমণি আজ সংকটে। আমি কি দেখছি? আমার সামনে দাঁড়িয়ে মহাপদ্মনাগ। তারপর শুরু হলো তাদের মধ্যে তীব্র সংঘাত। পরদিন নিজেকে আবিষ্কার করেছিলাম বাড়িতে নিজের খাটের উপর। বাড়ি শুদ্ধ সকলে তখন আমাকে নিয়েই ব্যস্ত। আচ্ছা, শেষে কি হয়েছিল ঠাকুরমশাই? আপনার বন্ধু কি বেঁচে গিয়েছিল? তিনকড়ি প্রাণে বেঁচে গিয়েছিল ঠিকই, কিন্তু চিরকালের মতন বাক শক্তি আর চলন শক্তি হারিয়েছিল। রাতে স্বপ্ন দেখেছিলাম স্বয়ং মহাপদ্মনাগ আমাকে বলছেন, তারানাথ, আজ এই গোটা গ্রামকেই শুধু নয়, বরং আরো অনেক মানুষের প্রাণ তুই রক্ষা করলি। এই মণি অতীব মূল্যবান, কিন্তু অসৎ হাতে পড়লে তা হয়ে উঠতে পারে ভয়ঙ্করের থেকেও বেশি। আমার সম্পত্তি আমি ফিরিয়ে নিলাম, আর সেই সাধিকাকে তার যোগ্য শাস্তি প্রদান করলাম। যদি কখনো বিপদে পড়িস, আমাকে স্মরণ করিস। এই হলো সেই কাহিনী। ঠাকুরমশাই, সেই মণিটা কি একবার দেখতে পারি? তারানাথের বাঁকা দৃষ্টি দেখে আমি সাথে সাথে বললাম, কিশোরী, সেসব পরে হবে একদিন, এখন উঠি, চলো ঠাকুরমশাই বিশ্রাম নিক। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আমাদের এই চ্যানেলটিকে তো আপনারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন, শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। ধন্যবাদ।